হ্যালো সবাইকে, আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। তোমরা তো জানোই আমি চলে গিয়েছিলাম কাশ্মীরে। কাশ্মীরের শ্রীনগরে কোথায় কি করেছি সেটা আমি আগের ব্লগে সব শেয়ার করেছি। এখন আমি চলে যাচ্ছি সোনমার্গে। তার কিছু নিদর্শন তোমাদের সামনে তুলে ধরলাম। শ্রীনগরে আমাদের হোটেল ছিল একেবারে লাল চকের কাছেই, আর সেখান থেকে আমাদের সোনমার্গে যেতে প্রায় সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। আর সোনমার্গে যাওয়ার পথটা ছিল ভীষণই সুন্দর। বলতে গেলে আমি একেবারে আমার মনের মতো করে ওয়েদারটা পেয়েছি। আমি খুব একটা বৃষ্টি পছন্দ করি না, তাই রৌদ্রোজ্জ্বল ওয়েদার দেখে আমি তো খুবই খুশি। আর রোদ থাকলে বেশ ঘুরে ফিরে মজাও করা যায়। সামনে পাহাড়কে রেখে এগিয়ে যাচ্ছি, আর এইভাবে এগোতে এগোতে বেশ অনেকটাই পৌঁছে গেছি। তাই আমরা ভাবলাম একটু গাড়ি থেকে নেমে একটু ফটো তুলে নিই। এই নদীর ধারে দাঁড়িয়ে আমরা বেশ খানিকটা ছবি তুলে নিয়েছি। এত সুন্দর জায়গা দেখে ড্রাইভার দাদাকে বলেই ফেললাম যে এত সুন্দর জায়গায় একটু ছবি না তুললে হয়, তাই এখানে আমরা নেমে পড়েছি। কিছুক্ষণ ছবি তোলার পর আমরা আবার বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। সামনে এত সুন্দর বরফ আবৃত যে পাহাড়টা দেখছো, এটা সচক্ষে যখন দেখেছি তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগছিল। সোনমার্গের টানেল কিন্তু এখনই চলে আসবে। টানেল আসার আগেই কিন্তু ড্রাইভার দাদা আমাদের অ্যালার্ট করে দিয়েছিল যে টানেল ক্রস করলে আসল সৌন্দর্যের যে জায়গাটা সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। টানেল থেকে বেরোতেই চারিদিকটা দেখছি শুধু সাদায় আবৃত। এত সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিডিওতে অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি দারুণ লাগছিল। তবে সোনমার্গে আসার সময় আমরা আজকে কোনো রকম জ্যাকেট নিইনি। গতদিন গুলমার্গে যাওয়ার সময় জ্যাকেট নিয়েছি, তখন আমাদের জ্যাকেট পরে খুবই গরম লাগছিল। তাই সোনমার্গে আমরা কোনো রকম জ্যাকেট নিইনি। আমরা কিন্তু শুধু বরফে যখন যাচ্ছিলাম তখন শুধুমাত্র বুটটা নিয়েছি, যেহেতু পাটা ভিজে যেতে পারে। স্নো বুট নিতে আমাদের মাথাপিছু খরচ হয়েছে 50 টাকা করে। আজকে ভেবেই এসেছিলাম যে আমরা স্নো বাইকে চড়বো, তাই আজকে আমরা স্নো বাইকের ব্যবস্থা করলাম। এখানে স্নো বাইক কিন্তু 1000 থেকে 1200 টাকা করে বলছিল, কিন্তু আমরা বার্গেনিং করে 600 টাকা মাথাপিছুর রেসপেক্টে স্নো বাইকে উঠেছিলাম। কাশ্মীর এমন একটা জায়গা যেখানে প্রচুর বার্গেনিং করে তোমাকে নিজের বাজেটটাকে কমপ্লিট করতে হবে, কারণ এখানে অনেক রকম স্ক্যাম চলে। সেটা কিন্তু এখানে ঘুরতে আসলে অবশ্যই মাথায় রেখো। ঘন্টা দেড় দুই ঘোরাফেরা করার পর, প্রচুর ছবি আর রিলস করার পর আমরা এবার একটু স্নো বাইকে করেই নিচের দিকে নেমে এসেছি। এখানে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। সোনমার্গ থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হযরত বাল মাজারের দরবারে। এই মাজারটি যেখানে অবস্থিত সেটি ছিল মূলত ইশরাত মহল, যা 17 শতকে নির্মিত হয়েছিল সাদিক খান দ্বারা। 1634 সালে শাহজাহান এই প্রাসাদটিকে প্রার্থনা কক্ষে রূপান্তরিত করার নির্দেশ দেন। হযরতবাল মাজারের ভারতের মুসলমান সম্প্রদায়ের জন্য একটি প্রধান তীর্থস্থান, যা আশীর্বাদ ও আধ্যাত্মিক সাধনার জন্য ভক্তদের আকর্ষণ করে আজও। সকল ধর্মের মতো হিন্দুদের শ্রীনগরের এই হযরতবাল মাজারে যাওয়ার অনুমতি রয়েছে। যখন রুমে এসেছি তখন রুমের ভিডিও কোনো নেওয়া হয়নি। এখন বেরোনোর মানে চেক আউট করবো, তো এখনই তোমাদের আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। রুম একদম মেসি হয়ে রয়েছে, কারণ এটা আমি ইউজ করেছি। তো এখানে দুটো বেড ছিল, যেহেতু আমরা 4 জন একসঙ্গে ছিলাম। আর এখানে একটা সাইড ভিউ আছে, ব্যালকনি কিছু নেই। এখানে একটা বড় জানলা আছে যেখান দিয়ে একটু সাইড ভিউ আছে, বেশ সূর্যের আলোর থাকলে আসছে। আর এদিকে একটা মিরর, আর এখানে একটা বড়সড় ওয়ার্ড্রপ আছে।
আর এদিকে বাথরুম আছে, বাথরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনই ছিল। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথেই আমরা চলে যাচ্ছি পামপুরের ওপর থেকে। এই পামপুরেই কিন্তু কেশরের চাষ করা হয়। আর আমরা চলে এসেছি এই দোকানটিতে, যেখানে 100% পিওর কেশর পাওয়া যায়। চলুন তাহলে ভেতরটা ঢুকে দেখা যাক। দোকানটিতে প্রবেশ করার পরই এখানে বেশ খানিকটা ড্রাই ফ্রুটস আমাদের দিয়েছিল টেস্ট করার জন্য। তারপর আমি এখান থেকে বেশ খানিকটা ড্রাই ফ্রুটস আর কেসার নিয়ে নিলাম। পাশেই ছিল একটা ব্যাট ফ্যাক্টরি, আর সেখানে যাওয়ার পরে বুঝতেই পারছো বাচ্চারা গেলে তো ব্যাট একটা কিনে দিতেই হবে। ব্যাট কিন্তু এখানে 100 টাকা থেকে শুরু হচ্ছে, আর বিভিন্ন রেঞ্জের এখানে ব্যাট ছিল। ব্যাট দেখে তো বেশ ব্যাট কিনতে ইচ্ছে করছে, কিন্তু এত বড় এবং ভারী ব্যাট কি করে যে বাড়ি নিয়ে যাব সেটাই ভাবছি। এরপরে আমরা আবার রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। যাত্রাপথে পড়েছিল অ্যাপেল গার্ডেন। অ্যাপেল গার্ডেনে কিন্তু কোনো রকম অ্যাপেল ছিল না, কিছু প্লাস্টিকের অ্যাপেল এখানে সাজিয়ে রেখেছিল, কারণ আমরা এসেছিলাম মার্চ মাসে, আর মার্চ মাসে অ্যাপেল কিন্তু থাকে না গাছে। মার্চ মাসে যেহেতু বরফ পাওয়া যায় আর অ্যাপেল থাকে না, আর অ্যাপেল পেতে হলে আপনাকে আসতে হবে সেপ্টেম্বর মাসে। তবে এখান থেকে আমরা অ্যাপেলের জুস খেতে পেরেছি, যেহেতু স্টোরে তাদের প্রচুর অ্যাপেল রাখা থাকে। অ্যাপেলের জুস এখানে এক একটা গ্লাস 50 টাকা করে নিয়েছিল। অ্যাপেলের জুস ছাড়াও এখানে বিভিন্ন ধরনের আচার, চাটনি, জ্যাম সব পাওয়া যাচ্ছিল, যার মূল্য মোটামুটি 250 থেকে শুরু হচ্ছিল। পেহেলগামে হোটেলে গিয়েই আমরা লাঞ্চটা সেরেই চলে গেলাম বৈশরণীর উদ্দেশ্যে, যেখানটাকে নাকি মিনি সুইজারল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কি সুইজারল্যান্ড দেখতে যে এসেছি, কিভাবে যে এসেছি কি বলবো, পুরো প্রাণটাকে ঘোড়ার হাতে দিয়ে এসেছি, যেমন রাস্তা সেরকম অবস্থা। ঘোড়া করে এই বৈশরণী আসতে আমাদের খরচ হয়েছিল মাথাপিছু 1000 টাকা করে। সেখানেও কিন্তু আমরা বার্গেনিং করেছিলাম। আমাদের প্রথমে 2400 টাকা করে পার হেড ঘোড়া রেট দিয়েছিল। পেহেলগামে আমরা নদীর ধারে এত সুন্দর একটা কটেজে ছিলাম। বন্ধুরা, তোমরা যদি কাশ্মীর আসতে চাও আর এই ধরনের একটা ভিউ লোকেশনে তোমরা থাকতে চাও, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। পেহেলগামে ডে 2 তে আমরা চলে যাব এবিসি ভিজিটে। এবিসি হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। এখানে যেতে সিন্ডিকেট গাড়ি করতে হবে। সিন্ডিকেট গাড়ি করতে আমাদের পার গাড়ি 4200 টাকা করে নিয়েছিল। এক্ষেত্রে কোনো বার্গেনিং এর জায়গাই নেই, কারণ এখানে একটা গাড়ির চার্টই আছে। সেই চার্ট অনুযায়ী তোমাকে গাড়ি সিলেক্ট করতে হবে। তুমি যে ধরনের গাড়ি চাইবে সেই অনুযায়ী তোমার টাকাটা দিতে হবে। প্রথমেই আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। এত সুন্দর জায়গা, সেটা তোমরা এখানেই দেখে নাও ভিডিওর মাধ্যমে। আরু ভ্যালি থেকে বেরিয়েই আমরা চলে যাব এখন বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালিতে শুনেছি অনেক নাকি মুভির বিভিন্ন শুটিং হয়েছে। বেতাব ভ্যালিতে প্রবেশ মূল্য লেগেছিল 25 টাকা করে মাথা পিছু।
ঘন্টাখানেক মতো বেতাবভালিতে কাটানোর পর আমরা চলে যাচ্ছি চন্দনবাড়িতে। আর চন্দনবাড়ির এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রার পথ। অমরনাথ কোনোদিন যেতে পারবো কিনা তো জানি না, কিন্তু এখান থেকেই বাবা ভোলেনাথকে দর্শন করে নিলাম, এটাই মনে করলাম। বন্ধুরা, তোমরা আমার এই ব্লগের মাধ্যমে বাবা ভোলেনাথকে একবার হলেও স্মরণ করে নিও। এখানেই চলে সেই অমরনাথ যাওয়ার চেকিং পর্ব। এখান থেকেই সমস্ত কিছু চেক হয়ে তবেই গিয়ে অমরনাথ যেতে পারে। আমার কাশ্মীরে আসা একেবারেই সার্থক হয়েছে, কারণ এত সুন্দর ওয়েদার পেয়েছি আর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে সারা জীবন আমি মনে রাখবো। বন্ধুরা, তোমাদেরও বলবো একবার অবশ্যই কাশ্মীর ঘুরে যেও। আমার কাশ্মীরের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো এবং আগামী দিনে তোমাদের আর কি কি ব্লগ নিয়ে আসবো সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। ততক্ষণ অবধি এখানেই তোমাদের বিদায় জানালাম। আগামী দিনে তোমাদের আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।